বাগুইআটির তৃণমূলের অফিস থেকে উদ্ধার ধারালো অস্ত্র। নারায়ণতলা ব্যায়াম সমিতির অফিস থেকে উদ্ধার অস্ত্র। বিধাননগরের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অফিস। এই অফিস প্রতিটি কাউন্সিলরকে কি এটা পাওয়া যাবে? মানে যা দেখা যাচ্ছে প্রত্যেকটা কাউন্সিলরকে যখন প্রত্যেকটা কাউন্সিলরের কাছেই পাওয়া যাবে। এখানে রেড করলে আরো অনেক কিছু পাওয়া যাবে। বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বলছেন এখানে রেড করলে আরো অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু পাওয়া গেছে অবশ্য এখনো পর্যন্ত অস্ত্র। যা ভয়ঙ্কর ব্যাপার, এই অস্ত্রগুলো এখানে রাখা হয়েছিল কি কারণে, কারা রেখেছিল? আমার সঙ্গে অনুপ রয়েছেন সরাসরি। অনুপ, এই অফিসে এই যে অস্ত্র রয়েছে জানা গেল কিভাবে? অফিস কি বন্ধই ছিল? কোন কাউন্সিলর, তার কোনো জবাব পাওয়া গিয়েছে বিষয়ে? দেখো, বাগুইআটি যে এলাকার বিধাননগর 16 নম্বর ওয়ার্ড, এই 16 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই, তারই অফিসে কিন্তু দেখা যায় একাধিক পরিমাণে যে একাধিক ত্রাণ, সরকারি ত্রাণ রাখা রয়েছে। এবং তার যে অফিস, সেই অফিসের সেই যে নারায়ণপুর এলাকার যে নারায়ণতলা এলাকার যে ব্যায়াম সমিতি ক্লাব, সেই ক্লাবের মধ্যেই এই বিপুল পরিমাণ কিন্তু অস্ত্র রাখা ছিল। এই অস্ত্রগুলো কী কারণে রাখা ছিল এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, তিনি কিন্তু জানতে পারেন যে এই ক্লাবের মধ্যে দেবরাজ চক্রবর্তী ক্লাবের লোকের সঙ্গে যাতায়াত ছিল এবং যাতায়াত ছিল। এবং এই যে পৌরসভার যিনি কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই, 16 নম্বর ওয়ার্ড, তারই কিন্তু কাউন্সিলর এই নারায়ণতলা ব্যায়াম সমিতি যে ক্লাব, সেই ক্লাবের ছত্রছায়ায় চলতো। এবং এই ক্লাবের মধ্যেই দেখা গেল একাধিক পরিমাণে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হচ্ছে। এই অস্ত্রগুলো ভোটের আগে কী কাজে রাখা হয়েছিল, কী কারণ ছিল, এই কারণগুলো নিয়েই কিন্তু ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হচ্ছে। যদিও তরুণজ্যোতি তিওয়ারি জানাচ্ছেন ভোটের পরবর্তী ক্ষেত্রে 4 তারিখে সন্ত্রাস করার জন্য এই বিপুল পরিমাণে অস্ত্র রাখা হয়েছিল। 16 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই, তারই ঠিক অফিসের কাছে নারায়ণতলা যে ব্যায়াম সমিতি, এই ব্যায়াম সমিতির মধ্যে এই বিপুল পরিমাণ অস্ত্র রাখা হয়েছিল। তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে নারায়ণতলা এলাকায় যে 16 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই, তার যে অফিস, সেখানেও কিন্তু বিপুল পরিমাণে ত্রিপল থেকে শুরু করে সরকারি ত্রাণ রাখা হয়েছিল। এই অফিসে কেন এত পরিমাণে ত্রাণ রাখা হয়েছিল, এই সমস্ত নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। কিন্তু ক্লাবের মতো একটি জায়গা নারায়ণতলা ব্যায়াম সমিতি ক্লাব, যে ক্লাব নামকরা একটি ক্লাব, দেবরাজ চক্রবর্তীর কথায় ক্লাব চলতো, ইন্দ্রনাথ বাগুইয়ের কথায় ক্লাব চলতো, সেই ক্লাবের মধ্যে এই বিপুল পরিমাণ অস্ত্র কী করতে রাখা ছিল, এই প্রশ্নগুলো তুলছে। এবং তরুণজ্যোতি তিওয়ারি জানাচ্ছেন যে ভোটের পরবর্তী ক্ষেত্রে 4 তারিখে গন্ডগোল পাকানোর জন্যই এই বিপুল পরিমাণে অস্ত্র রাখা হয়েছিল। যদিও গোটা ঘটনা অস্ত্র পাওয়ার পরে বাগুইআটি থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে দুজনকে আটকও করা হয়েছে। গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। ক্লাবে পাওয়া যাচ্ছে অস্ত্র আর পার্টি অফিসে পাওয়া যাচ্ছে ত্রাণ। ওয়ার্ড অফিসে যেতেন বিধায়কের স্বামী কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীও। দুজন আটক হয়েছে এই অস্ত্র উদ্ধারের ঘটনায়। এখানে রেড করলে আরো অনেক কিছু পাওয়া যাবে। আজকে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় না আসতো, এই সাদা থানগুলো আমাদের কর্মীদের বাড়িতে যেত। এই সাদা থানগুলো আমাদের লাশে উঠতো, আমার লাশে উঠতো। আমার কাছে যা খবর ছিল 4 তারিখ আমার নামে বিল কাটা হয়ে গেছিল। জীবনের ভয় কোনোদিন পাইনি, কিন্তু আমাকে খুন করার পুরো পরিকল্পনা দেবরাজ চক্রবর্তীর করা ছিল। এবং এই ওভারঅল সিচুয়েশন আপনারা দেখছেন, সরকারি ত্রিপল পাওয়া যাচ্ছে, জামা কাপড় পাওয়া যাচ্ছে, কয়েক লক্ষ টাকা স্টকটা দেখুন একবার। লক্ষ ছাড়িয়ে যাবে না, লক্ষ অন্তত 40-50 লক্ষ টাকার মেটেরিয়াল আছে এখানে টোটাল। ওদিকে অস্ত্র মিলল আবার শাহজাহানের ডেরায়, সন্দেশখালী। সেখান থেকে ফের একবার পুকুরে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করল স্পেশাল টাস্ক ফোর্স। সন্দেশখালীর নেজাটের পুকুর থেকে অস্ত্র পাওয়া গেল। কি পরিমাণ অস্ত্র মিলল সেখান থেকে, এই পুকুরের হদিশি বা মিলল কিভাবে? অনুপম আছে আমার সঙ্গে ফোনে। অনুপম, দেখো তুমি, এই যে সন্দেশখালীর নাজির থানার অন্তর্গত খড়িহাট এলাকার, সেখানে একটি শ্মশান ঘাট সংলগ্ন একটি পুকুর, সেখানে আজকে সকালবেলায় এসটিএফ এর প্রতিনিধি দল আসে এবং সেখানে দুজন গ্রামের মানুষকে তারা নামায় এবং নামিয়ে একদম এসটিএফ এর কাছে কিন্তু একদম পূর্ণ এই ছিল যে কোথায়, কোন পুকুরে, কোন জায়গাটায় এই আগ্নেয়াস্ত্রগুলো রয়েছে, ঠিক সেখানেই গ্রামের মানুষকে নামায় এবং সেখান থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে। এবং এই যে প্রচুর কার্তুজ এবং যে আগ্নেয়াস্ত্র গুলো উদ্ধার করেছে, এগুলো এই জায়গাটা কিন্তু একদম শেখ শাহজাহানের ডেরা। কিন্তু এই যে আজকে পর্যন্ত, এর আগের দিন আমরা দেখেছিলাম শেখ শাহজাহানের 4 জন ঘনিষ্ঠকে গ্রেপ্তার করেছিল এবং প্রচুর
আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করেছিল এসটিএফ, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু আজকে আবারও শেখ শাহজাহানের ডেরা থেকে কিন্তু এই প্রচুর বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করেছে। এবং আমরা যেটা জানতে পেরেছি, এবং এই যে সন্দেশখালী জুড়ে কিন্তু এসটিএফ এর তল্লাশি কিন্তু জারি থাকবে, এবং প্রচুর পরিমাণে সন্দেশখালীতে কিন্তু এখনো আগ্নেয়াস্ত্র, গুলি এবং বোমা কিন্তু মজুদ রয়েছে, যেগুলো শেখ শাহজাহান ব্যবহার করতো, শেখ শাহজাহান কাজে লাগাতো, সেই সব আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি কিন্তু এখনো কিন্তু উদ্ধার করবে বলেই কিন্তু আগের দিন কিন্তু এসটিএফ এর যে ডিজি তিনি কিন্তু জানিয়েছিলেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একই রকম ভাবে এসটিএফ কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু সন্দেশখালীতে তল্লাশি করছে এবং প্রচুর পরিমাণে বন্দুক, গুলি কিন্তু উদ্ধার করছে। ধন্যবাদ। বন্দুক আর ওই আপনার কাটিস এইসবগুলো উদ্ধার হলো। আমাকে ডাকলো, হঠাৎ করে আসলাম, এসে আমাকে লাভালো, আমরা দুজন ছিলাম, আমরা এইসব মালগুলো তুলেছি, এইটুকুই জানি, আর কিছু জানি না। ওই সব বন্দুক টন্দুক তুলে দিলাম, স্যাররা খুললো, খুলতে সব কিছু দেখা গেল। কি দেখতে পেলে? ওই বন্দুক, দানা। হঠাৎ কারণে যদি এরকম হয়ে থাকে আমরা আতঙ্কে থাকবো না। আজকের এসটিএফ যেটা উদ্ধার করেছে, প্রচুর পরিমাণে বন্দুক, পিস্তল, বন্দুকের যে সমস্ত গুলি হয়, গুলি বারুদ, এই সমস্ত পাওয়া গেছে প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে। এগুলো মনে হচ্ছে বলতে আমরা যাদের দ্বারা আতঙ্কিত হই, এখানে ইটভাটায় বাড়ি মফিজুল মোল্লা, ওর ভাই হাপু, দ্বিতীয়ত হচ্ছে ওহিদ ঢালি যে প্রধান আছে বর্তমানে, এবং তার সাথে সাথে মতিউর রহমান তরফদার। এরাই হচ্ছে মূলত চক্রান্তকারী, কারণ এরা সম্পূর্ণ শাহজাহান শেখের সাকরেদ, 90% সঠিক এরাই করতে পারে। আর ওদিকে সোনারপুর দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র, তার গোডাউন থেকে ত্রাণ উদ্ধার হলো। 3 গাড়ি ত্রাণের ত্রিপল, কম্বল। এলাকায় ক্ষোভ। অর্পণ আছে আমার সঙ্গে ফোনে। অর্পণ, এই গোডাউন কার? দেখো, ফরসাবাদ এলাকায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি মৈত্র, যিনি প্রাক্তন বিধায়ক এই সোনারপুর দক্ষিণের, তার যে গোডাউন, সেই গোডাউন থেকেই মানে এটা কি তার ব্যক্তিগত গোডাউন নাকি কোনো সরকারি গোডাউন? না, এটা ব্যক্তিগত গোডাউন, কারণ তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় ছিল সেই কার্যালয়ের পাশেই এই গোডাউন ভাড়া নেওয়া হয়েছিল। এলাকাবাসীর যেটা অভিযোগ, তুমি জানবে, বর্ষাকালে আগত এবং এর আগে 2024 সালের থেকে শুরু করে একাধিক সামগ্রী এই গোডাউনে পাওয়া গিয়েছে, এমনটাই প্রশাসন সূত্রে খবর। গতকাল সন্ধ্যার দিকে প্রশাসনের আধিকারিক, স্থানীয় মানুষজন এবং বিডিও অফিসের যারা আধিকারিকরা রয়েছেন সেখানে যান, এবং বিপুল পরিমাণে এই ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে, যা 3টি গাড়িতে ভরে নিয়ে যাওয়া হয়েছে। এই ত্রাণ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমান যিনি বিধায়ক রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, তিনি যেটা কটাক্ষ সুরে লাভলির নাম নিয়ে যেটা জানিয়েছেন, যে শুধুমাত্র ত্রিপল এবং বেশ কিছু প্লাস্টিকের সামগ্রী এবং তার সঙ্গে শীত বস্ত্র, যেটা ওনার প্রয়োজন নেই, সেটাই ফেলে গেছেন, বাদ বাকিগুলো নিয়ে গেছেন। অর্থাৎ এই যে ত্রাণ উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু একটা কটাক্ষের সুরে বলছেন বর্তমান বিধায়ক। এবং সোনারপুর দক্ষিণের একাধিক জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছে সেখান থেকে কিন্তু বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে। ধন্যবাদ। ত্রিপল কয়েকজনের জায়গায় উদ্ধার হয়েছে, সেখান থেকে তুলে আমি বিডিও অফিসে জমা দিতে বলেছি। তার আগে একটা দুটো টেম্পো বেরিয়ে গেছে। যাদের চুরি করা অভ্যেস তারা সারা জীবনই চুরি করার চেষ্টা করে, এর থেকে কিছু করার নেই। থানা পুলিশকে বলা আছে, তারা যদি ভালোভাবে ধরে তো ধরবে। আমি বিডিও সাহেবকে সব দিয়ে এসেছি, সমস্ত ছবি পাঠিয়ে দিয়েছি, লোকেশন দিয়ে থানাতে জানানো হয়ে গেছে। এবার সেগুলো থানা তুলবে। এবার এমএলএ ডিপার্টমেন্ট অনুযায়ী কিছু দেওয়া থাকে এমএলএর কাছে, তো সেই গোডাউনটাও অনেকটা পাওয়া গেছে আর কি জিনিসপত্র। শুধু একটা জায়গা না, বেশ কিছু জায়গা থেকে এরকম ত্রাণের ত্রিপল মিলেছে। যেমন এই রাজপুর সোনারপুরের 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রা ঘোষালের বাড়ি এবং তার অফিস থেকে ত্রাণের ত্রিপল, সিমেন্ট, ব্লিচিং, সব সরকারি জিনিস উদ্ধার। মজুদ ত্রাণ পাচারের অভিযোগে সরব স্থানীয়রা। ডিম ছুঁড়ে চোর চোর স্লোগান। আরো অভিযোগ, এলাকায় দিনের পর দিন তোলাবাজি আর জুলুমবাজি চলত।
ওদিকে কুলপিতে তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার রাশি রাশি ত্রাণ। অফিসের দোতলার গোডাউনে মজুদ ত্রাণ কতটা না 30 বস্তা কম্বল, চাদর, শাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। কাঠগড়ার প্রাক্তন বিধায়ক যোগরঞ্জন হালদার। এইরকম দুর্নীতি চলছে, আমরা তো ভেতরে কিছুই জানতে পারছি না। গাড়ি গাড়ি মাছ যাচ্ছে দেখছি, গরিব মানুষ আজকের পাইনি, তারা আজকে কেনে বেড়াচ্ছে, সব চাল নেই, কার রান্নাঘরে জল পড়ে যাচ্ছে, সব কিচ্ছু পাইনি, তারা আজকে সব গাড়ি গাড়ি মাল বেরোচ্ছে। এখান থেকে কম্বলের গাড়ি যেতে দেখলাম, তিরপলের গাড়ি, লুঙ্গি, বাচ্চাদের জামা, বেডশিট, এইসব শাড়ি। পার্টি অফিস, এটা তৃণমূল পার্টি অফিস। ওই পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে মালপত্র। সে কম্বল ছিল, বেডশিট ছিল, বিছানার চাদর ছিল, কাপড়ও ছিল, আর ছোট ছোট বাচ্চাদের জামা প্যান্ট পর্যন্ত আত্মসাৎ করার জন্য রেখেছিল। সারা থানও পাওয়া গেছে ওখান থেকে। আর ওদিকে ঠেলায় পড়ে কাটমানি ফেরত। পালা বদলের পর হিড়িক পড়ে গেছে একেবারে কাটমানি ফেরতের। কোচবিহার শীতলকুচি আবাসের ঘর দিতে কাটমানি নিত, অভিযোগ সেরকম 58 জন উপভোক্তা যাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছিল তাদের কাটমানি ফেরত দিলেন নেতা। রাজেশ আছে আমার সঙ্গে। রাজেশ, একরকম চাপে পড়ে আর ডিম ছুঁড়ে মারবে, মারধর করবে, বাড়ির সামনে বিক্ষোভ দেখাবে, সেই ভয়ে, তা না হলে 2,90,000 টাকা এমনি এমনি ফেরত তো দেবেন না কেউ। দেখো তুমি একদমই তাই। মাথা ভাঙাতে এই কাটপানি ফেরত দিতে দেখা যায় প্রথমে তৃণমূল নেতাদের, এরপরেই কিন্তু দেখা গেল শীতলকুচিতে এবার আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে যে কাটমানি নিয়েছিল তৃণমূল পঞ্চায়েত সদস্য, সেই কাটমানি কিন্তু ফেরত দিলেন। ঘটনাটি শীতলকুচি ব্লকের বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি এলাকার 174 নম্বর বুথে। সেখানকার তৃণমূল পঞ্চায়েত সদস্য বিজয় বর্মন 88 জন উপভোক্তার হাতে 2,90,000 টাকা ফিরিয়ে দেন। গ্রামবাসীদের অভিযোগ যে আবাস যোজনা প্রকল্পে যে ঘর পেয়েছেন, সেই ঘর প্রাপকদের কাছ থেকে কারো কাছে 5,000, কারো কাছে 7,000, কারো কাছে 10,000 টাকা করে নিয়েছেন। এবং এই ঘটনার পর কিন্তু দিকে দিকে তৃণমূল নেতা, পঞ্চায়েত এবং প্রধানের বাড়ির সামনে কিন্তু রাজ্যে পালা বদলের পর অবস্থান বিক্ষোভ করেন গ্রামবাসীরা। এক প্রকার কিন্তু সেই বিক্ষোভের জেরেই তৃণমূল পঞ্চায়েত সদস্য এই আবাসের কাটমানি ফেরত দিলেন। তবে মাথাভাঙা এবং শীতলকুচিতে রাজনৈতিক মহলে এবং এলাকার সাধারণ মানুষের মুখে মুখে কিন্তু চর্চিত এই কাটমানি ফেরতের ঘটনা। ধন্যবাদ। পঞ্চায়েত আমার কাছ থেকে টাকা নিচে 6,000 টাকা নিচে, টাকাটা আমরা এতদিন তো চাপে পড়ি দিয়ে দিয়েছি। তাই এখন তো বিজেপি সরকার যখন আসি গেছে, তখন আমরা পাবলিকে পঞ্চায়েত থেকে দাবি তুলেছি যে আমাদের সরকারি টাকা আমাকে রিটার্ন দিয়ে দাও। এই যে আজকে টাকা ফেরত পেলেন, কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে। অঞ্চল নেতৃত্বের নির্দেশে আমি কালেকশন করছি, বেনিফিশিয়ারি টাকা রাখা চাইতেছে, তাই বেনিফিশিয়ারিরা চাপ দিয়েছিল আপনাকে টাকা ফেরতের জন্য? না না, ওরা অত চাপ দেয়নি। স্বেচ্ছায় দিলেন? আমি স্বেচ্ছায় দিই, চতুর্দিকে দিয়েছি, স্বেচ্ছায় দিই। কত টাকা দিলেন টোটাল? আমি দিলাম 2,90,000। কারা কারা মদত দিত এই টাকা তোলার জন্য? ওই তো বললাম অঞ্চল নেতৃত্ব কয়েকজন। দীর্ঘদিন ধরে এই গ্রামের যারা জনসাধারণ তারা পঞ্চায়েত সদস্যদের চাপ দিচ্ছিল, বাধ্য হয়ে আজকে পঞ্চায়েত সদস্য আজকে জনসাধারণের টাকা জনসাধারণকে ফেরত দিলেন। সাধারণ মানুষের টাকা ওনারা যেভাবে দুর্নীতি করেছিল, ঘর দেওয়ার নাম করে সাধারণ মানুষের নিজেদের হকের টাকা ওনারা কেড়ে নিয়েছিল, হকের টাকা জনসাধারণ পেয়েছে, আমরা অবশ্যই খুশি। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের পুলিশের নোটিশ। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বিধাননগর পুলিশ নোটিশ দিয়েছে। গতকালই মেসি কাণ্ডে নতুন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের, এবং সেখানে গতকালই হাইকোর্ট প্রশ্ন তোলে, অরূপ কি মেসির বাল্যবন্ধু?
মাঠে তৎকালীন ক্রীড়ামন্ত্রীর আচরণের বিচারপতি ক্ষুব্ধ। অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, মেসি কাণ্ডে ফের একবার অরূপ বিশ্বাসকে পুলিশের নোটিশ। দেখো, মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে আর একবার নোটিশ এখনো পর্যন্ত করা হয়নি। নোটিশ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার কারণ আদালতে যে বলা হয়েছিল, নির্দেশ ছিল, সেই অনুযায়ী নতুন করে আবার তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে, এমনটাই বলা হয়েছিল। এবং সেই কারণে লক্ষ্য করা গেল পুলিশের পক্ষ থেকে, বিধাননগর পুলিশ সাউথ থানার পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাকে আবারও নোটিশ করতে চলেছে, তলব করতে চলেছে। তার কারণ তাকে নতুন করে তদন্তে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজনে তাকে বারবার তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং মেসি কাণ্ডে তিনি কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছিল নতুন করে পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং প্রয়োজনে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই কারণে ইতিমধ্যে নতুন করে সেই সমস্ত ফাইল দেখা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে নতুন করে কিন্তু তাকে নোটিশ করা হবে এবং নোটিশ করে তলব করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে খুব শীঘ্রই, এমনটাই বলা হচ্ছে। ধন্যবাদ। নজরে উত্তরবঙ্গ, পাখির চোখ উত্তরের উন্নয়ন। বাজেট চাহিদা জানতে কাছে মন্ত্রী উত্তরবঙ্গ সফরে অর্থমন্ত্রী, দপ্তরের আধিকারিকদের নিয়ে সরাসরি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি বলছেন? মানে উত্তরবঙ্গ থেকে একটা বড় পরিণাম, মানে এখানে জিএসটি দেয়া হয়, তো সেই কারণে যদি সমস্যা হয় তার সমাধানটাও এখানেই হয়ে যাওয়া উচিত, মোটামুটি সিম্পল লজিক। আর নিষেধ তুমি কি বলবে? তুই বল, মোটামুটি এইটাই। তুমি কিছু বলো? না না, কি দেখুন, অনেকে অনেক ধরনের সমস্যা, এই সমস্যাগুলো আপনারাও জানেন কি সমস্যা, কি ধরনের। ডুয়ার্সে একরকম সমস্যা, দার্জিলিং এ একরকম সমস্যা, মার্কেটিং এর এক ধরনের সমস্যা আছে। সে চাটা হয়তো বাজেটের মধ্যে তা থাকবে না, সেটা চার সঙ্গে টি বোর্ড, তার ছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভার কারোকে যারা এখন কি টেক্সটাইল মিনিস্ট্রিতে ওটা পড়ে, তাদের সঙ্গে আমরা নিশ্চয়ই কোনোভাবে আমরা কথাবার্তা বলবো। দেখুন, ডাবল ইঞ্জিন সরকার বলছে, এর আগে কেন্দ্র আর রাজ্যর মধ্যে একটা পার্মানেন্ট বিবাদ ছিল, পায়ে পা দিয়ে লোকে ঝগড়া করত। সেই পরিবেশ থেকে আমরা এখন একটা অন্যদিকে যাচ্ছি, যেখানে আমরা কথাবার্তা, সমস্যা থাকবেই, সমস্যা তো একটা, মানে এটা তো একটা অস্বাভাবিক কিছু না, সমস্যা অনেক থাকবে। সেগুলোকে কিভাবে সমাধান করা যায়, সবসময় ঝগড়া না করে কথাবার্তা বলে সমাধান করতে হবে। না না, সেই আমি ডিটেলস, বাজেটের ডিটেলস নিয়ে আপনারাও জানবেন যে বাজেটের ডিটেলস নিয়ে আমি কিছু বলবো না এখন, সেটা বাজেটে দেখবেন। আমরা এখন মানুষের কাছে জাস্ট একটা কনসালটেশন করতে চাইছি যে তারা কি মনে করেন, তাদের মতে কি ধরনের বাজেট হওয়া উচিত। একটা অভিযোগ বারবার করে উঠে আসছে যে গত বাজেটে দেখা গিয়েছে মাদ্রাসার বাজেটের থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট কম, তো এই বছর কি এই জিনিসগুলোকে খতিয়ে দেখা হবে? দেখুন, আপনি যদি আগেকার বাজেট বা আগেকার অর্থ বিভাগ কিভাবে চলতো, আমরাও জানি যে আগে হয়তো বাজেট, আমরা এখন মানুষের সঙ্গে কথা বলে বাজেট বানাচ্ছি। আমি শুনেছিলাম আগে আগে বাজেট তৈরি হতো ট্রেডমিলে। তো এটা একটা আলাদাভাবে আমাদের সরকারের নীতি, আমাদের সরকারের উদ্দেশ্য আলাদা। আমরা এটাকে ক্যাজুয়াল ভাবে জিনিসটাকে দেখছি না, এটা একটা সিরিয়াস প্রশাসনিক এক্সারসাইজ। আমরা এটাকে 8 মাসের বাজেট, এটা সামনের দিনে হতে চলেছে, এটা পুরো ফুল ইয়ার না, আপনারা জানেন। তাছাড়া আমরা কি ধরনের তহবিল উত্তরাধিকারী সূত্রে পেয়েছি সেটার কথাও আপনারা সবাই সচেতন, সারা পশ্চিমবঙ্গের মানুষও সচেতন। সেইগুলো মনে রেখে আমরা একটা বাজেট আনবো। সে বাজেটটা একদিকে আমাদের দিশাটা কি, কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাব সামনের দিনে, তার একটা
উদাহরণ পাবেন, একটা ছবি দেখে ওটা প্রিন্ট করে। আপনি তো জানেন কি পেয়েছে, এটা তো আমরা হয়তো বিস্তারিতভাবে এটা বলেও দিয়ে দেবো যে হয়তো কোনোভাবে, কিন্তু এটা তো লুকোনো যায় না। আর আমরা মিথ্যে আমরা বলতে পারি না এটা 5 তলা বাড়ি যখন 1 তলাও তৈরি হয়নি। ডবল ইঞ্জিনের সরকারে এখানে আমাদের এখানে শিল্পের না না, বলুন একজন বলুন প্লিজ। আমি পরিমাণটা ঠিক জানি না, না ওনারাও জানে না, কিন্তু আপনারা জানেন একটা চা থেকে এত বড় একটা মার্কেট, একটা বড় একটা ট্রেডিং সেন্টার শিলিগুড়ি, এটা নর্থ ইস্টের একদম এন্ট্রি পয়েন্ট। এটার গুরুত্বটা আমরা কতটা দিচ্ছি সেটা বুঝতে পারছেন যখন বুলেট ট্রেন যে সামনের দিনে পশ্চিমবঙ্গে প্রথম যে বুলেট ট্রেনটা আমরা যে ঘোষণা করেছি ওটা শুরু হবে শিলিগুড়ি থেকে। তার মানে উত্তরবঙ্গের যে গুরুত্বটা এই সরকার কতটা দিচ্ছে সেটা আপনারা এর থেকেই অনুমান করুন। উত্তরবঙ্গের জন্য যে অর্থ আগে বরাদ্দ করা হতো সেই অর্থ কি এখন কি বর্তমানে যে বাজেট আসবে তাতে কি? আমি ডিটেলস কিছুই বলছি না এখন, আমি বলবো যে উত্তরবঙ্গ আগে মনে করত তারা বঞ্চিত, তারা নেগলেক্টেড। আশা করি সামনের দিনে এই ধারণাটা আমরা মুছে ফেলতে পারবো। একটা দাবি দীর্ঘদিন থেকে আছে যে নর্থ ইস্টের অন্যান্য স্টেটগুলো যে কর ছাড়ের সুবিধা পায় সেটাতে নর্থ বেঙ্গলকে ইনক্লুড করা হচ্ছে, সেটা নিয়ে কি কেন্দ্রের সঙ্গে কথা বলা বা কিছু? এই দাবিটা অনেকেই বলেছে, পেশ করেছিল। এখন কিরম ভাবে এটা সামনের দিনে আমরা কিভাবে এগোবো বা কেন্দ্রের সঙ্গে কিভাবে এটা নিয়ে কথা বলবো এটা নিয়ে আমরা চিন্তা করবো। এটা তো আমি একলা বলতে পারি না। শুনলাম উত্তরবঙ্গে কি শিল্পের পরিবেশটা তাহলে পাওয়া যাবে এরপরে? দেখুন, আমরা সারা পশ্চিমবঙ্গে একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে ব্যবসা, শিল্প আর বা যে ধরনের সংস্থা ইনক্লুডিং শিক্ষা তার একটা গুরুত্বটা লোকে বোঝে। সরকার সেটা মানুষের কাছে এই বার্তাটা নিয়ে যেতে চায় যে আমরা প্রো বিজনেস সরকার, একটা বিজনেস ফ্রেন্ডলি একটা সরকার। আর বিজনেস বা ব্যবসা ঠিকমতোভাবে হলেই সামনের দিনে সমাজটাও সুস্থ হবে, অর্থনীতিটাও একটা উন্নতির দিকে যাবে। আর পশ্চিমবঙ্গ অন্য অন্য রাজ্যের তুলনায় যেমনভাবে পিছিয়ে পড়েছিল আমরা আবার আমাদের নিজেদের জায়গাটা ফেরত পাবো। আমি এখন ডিটেলসে যাব না। আচ্ছা দাদা, বলছিলাম কি যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে প্রচুর তেল মিল ছিল, প্রায় 450-500 তেল মিল, ডাল মিল, চাল কল, অনেকগুলো প্রায় সবকটাই বন্ধ হয়ে গেছে, কারণ পূর্বতন রাজ্য সরকারের অসুবিধার জন্য এটা এমনটা কিন্তু অভিযোগ। তো এটা নিয়ে কিছু ভাবছেন? না, সব জিনিসেই ভাবতে হবে। যেখানে মানুষের মাস্তানি, হুজ্জতি, তোলাবাজি করে সংস্থা নষ্ট হয়ে গেছিল সেই জায়গাটায় ঠিকমতো পরিবেশ ফিরিয়ে আনতেই হবে। এটা দক্ষিণ দিনাজপুর হোক কি মালদা হোক বা যে কোনো জায়গায় হোক। আর কিছু তুমি কিছু বলবে? আজকে মিটিং এ যারা উপস্থিত ছিলেন আর কি, তারা কি শুধু ব্যবসায়ী সংগঠন না শিল্প সব রকমের ছিল? আমি বলে দিচ্ছি, এটা আজকে যেহেতু আমাদের প্রি বাজেট একটা মিটিং ছিল এবং বিশেষ করে যারা ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা, অর্থাৎ রাজ্যসভায় তৃণমূলের আরও একটি উইকেট পড়ল। রাজ্যসভার চেয়ারম্যানকে ইমেলে ইস্তফা কোয়েলের। মৈত্রী আছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রী, রাজ্যসভায় তৃণমূলের আরও একটা উইকেট পড়ল তাহলে?
দেখো, এটাকে উইকেট পড়া ঠিক বলা যায় না, তার কারণ এখনো পর্যন্ত কিন্তু তার রেজিগনেশন অফিসিয়ালি এটাকে রেজিগনেশন হিসেবে ধরা হবে না। তিনি একটি চিঠি দিয়েছেন, একটি ইমেল করে জানিয়েছেন, কিন্তু উপরাষ্ট্রপতির অফিস থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পদত্যাগ করার জন্য ফিজিক্যালি তাকে উপস্থিত থাকতে হবে এবং সই করতে হবে। ফলে পদত্যাগ বলে এটাকে না ধরলেও তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন সেটা বলা যেতেই পারে। তবে এখনো পর্যন্ত কিন্তু উপরাষ্ট্রপতি দপ্তরে তার দেখা করার জন্য কোন রকম কোনো সময় চাননি কোয়েল মল্লিক। ফলে যতক্ষণ না পর্যন্ত তিনি সময় চাইছেন এবং আসছেন, সশরীরে এসে উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন এবং স্বাক্ষর করছেন নিজের পদত্যাগ পত্রে, ততক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন সেটা বলা যাবে না। তবে নিশ্চিতভাবে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, তেমনটাই কিন্তু তার মেলের বয়ান অনুযায়ী সেটা বলাই যায়। মৈত্রী, তাহলে আমরা যদি দেখি পরপর শুরুটা হয়েছিল সুখেন্দু শেখর রায়কে দিয়ে, তারপর 1, 2, 3, 4 অর্থাৎ একই দিনে আজ দুজন, একজন পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন তোমার কথা অনুযায়ী, যাকে পদত্যাগ বলা সম্ভব নয় কারণ সশরীরে হাজিরা দিতে হবে। তার আগে আর একজন প্রকাশ চিকবরায় তিনিও পদত্যাগ করেছেন, অর্থাৎ এখন তাহলে তৃণমূলের সদস্য সংখ্যা রাজ্যসভায় সেদিক থেকে দেখতে গেলে 9 ঠেকলো। দেখো, একেবারে কোয়েল মল্লিকের পদত্যাগ পত্রটা গ্রহণ করার পর বা কোয়েল মল্লিক সশরীরে এসে সই করে দেওয়ার পর সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 9। কিন্তু যদি কোয়েল মল্লিক যতদিন পর্যন্ত সশরীরে এসে পদত্যাগ দিচ্ছেন না, তার আগে পর্যন্ত এটাও যদি দেখা যায় যে তৃণমূলের রাজ্যসভার যেখানে গড় একেবারে পোক্ত এবং মজবুত বলে বলা হচ্ছিল বারবার করে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদদের মধ্যেও যে ভাঙন স্পষ্ট, সেটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। মাঝে মাত্র দিন তিনেকের মধ্যে কিন্তু পরপর করে পদত্যাগ করে গিয়েছে একের পর এক। সোমবার, তারপরে বুধবার, আজকে বৃহস্পতিবার, পরপর 3 দিনে অর্থাৎ সোম থেকে বৃহস্পতির মধ্যে 3 জন সাংসদ তারা পদত্যাগ করেছেন এবং তারা দল ছেড়েছেন। এর পাশাপাশি আরো এক সাংসদ তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে সেটা অবশ্যই তৃণমূলের জন্য একটা বড় অস্বস্তির কারণ, কারণ তারা যখন লোকসভায় যখন তাদের সাংসদরা বিদ্রোহী হচ্ছিলেন, সেই সময় দাঁড়িয়ে তারা বারবার করে দাবি করছিলেন যে রাজ্যসভায় তারা ঘর গুছিয়ে নিতে পেরেছেন, তারা ঘর ভাঙতে দেবেন না। সেখানে ঘর যে ভাঙছে এবং ভালো রকম ভাবে যে ঘর ভেঙে গিয়েছে, এটা কিন্তু এই ট্রেনটা তারই প্রমাণ। ধন্যবাদ।